দিল্লির প্রাণকেন্দ্রে যেখানে প্রাচীন গুলি আর আধুনিক স্বপ্ন একে অপরের সঙ্গে মিশে যায়, সেখানে এক রহস্যময়ী মহিলা ছেঁড়া শাড়িতে মোড়া ভিক্ষার পাত্র হাতে রাস্তায় বসে আছেন। তিনি কেবল একজন সাধারণ ভিখারিনী নন, বরং এশিয়ার সবচেয়ে ধনী ও প্রভাবশালী নারী অদিতি সেন, যিনি 10,000 কোটি টাকা সাম্রাজ্যের মালিক এবং সুপ্রিয়া গ্রুপের প্রধান। কিন্তু কেন তিনি এই ছদ্মবেশে? কেন তিনি সম্পদের ঝলক ছেড়ে রাস্তার ধুলোয় নিজেকে মিশিয়ে দিলেন? এই গল্পে লুকিয়ে আছে ভালোবাসার এক অভূতপূর্ব পরীক্ষা, প্রতারণার জটিল খেলা এবং মানবতার এক অবিশ্বাস্য বিজয়। অদিতির এই নাটকের পিছনের সত্য জানতে হলে প্রতিটি মুহূর্তে আপনার হৃদয় কখনো বিস্ময়ে, কখনো ক্রোধে কেঁপে উঠবে। এই রোমাঞ্চকর গল্পের পুরো সত্য জানতে শেষ পর্যন্ত দেখুন। দিল্লির হৌজখাসের গলি, যা শত শত বছর ধরে ব্যবসা আর মানুষের অগণিত গল্পের সাক্ষী, সেদিনও এই গলি তার চিরচেনা ব্যস্ততায় মগ্ন ছিল। এই গলিগুলোর একটিতে একজন সাধারণ, ছেঁড়া, পুরনো সুতির শাড়িতে মোড়া প্রায় 25 বছর বয়সী এক মহিলা বসেছিলেন। তার মুখে ধুলো আর ক্লান্তির ছাপ, আর তার চোখ যা কেউ চিনতে পারলে পুরো দেশ হতবাক হয়ে যেত। তিনি ছিলেন অদিতি সেন, সুপ্রিয়া গ্রুপের চেয়ারপারসন, যার সাম্রাজ্য দেশের অর্থনীতির মেরুদণ্ড বলে বিবেচিত হতো। তিনি ছিলেন এশিয়ার সবচেয়ে ধনী এবং প্রভাবশালী নারী। কিন্তু আজ তিনি এখানে ভিখারিনী সেলে বসেছিলেন। তার সামনে রাখা ছিল একটি ভিক্ষার পাত্র। অদিতি এই ছদ্মবেশ ধারণ করেছিলেন কারণ তিনি তার অপরিসীম সম্পদের জন্য পাওয়া মিথ্যা সম্মান আর কৃত্রিম ভালোবাসায় ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি জানতে চেয়েছিলেন, এই পৃথিবীতে কি কেউ স্বার্থ ছাড়াই একজন দরিদ্রকে সাহায্য করে? সত্যিকারের ভালোবাসা কি দারিদ্র্যের আগুনেও অটুট থাকে? তার পাত্রে পড়া প্রতিটি মুদ্রা তার কাছে শুধু ধাতুর টুকরো ছিল না, বরং নিষ্পাপতা আর দয়ার প্রমাণ ছিল। ভিড়ের ধীরগতির শব্দের মাঝে অদিতির হৃদয়ে ছিল এক শান্ত হ্রদের মতো, যা তীরে হওয়া প্রতিটি কম্পন অনুভব করছিল। দুপুর গড়িয়ে আসছিল, তখনই কিছু দূর থেকে হাসির তীব্র শব্দ ভেসে এলো। অদিতি মাথা তুলে তাকালেন। একটি ঝকঝকে বিদেশি গাড়ি থেকে দুজন যুবক বের হলো। তাদের একজন ছিল রোহিত খান্না, অদিতির কলেজ জীবনের বাগদত্ত। সে ছিল একটি মাঝারি ব্যবসায়ী পরিবারের ছেলে, যে তখন অদিতিকে এই বলে ছেড়ে দিয়েছিল, তুমি শুধু একজন ভালো মেয়ে, কিন্তু আমার স্বপ্ন অনেক বড়, তুমি আমার উড়ানের সঙ্গী হতে পারবে না। আজ সে একটি দামি কোট আর অহংকারে ভরা হাসি পড়ে এসেছিল। যেই মুহূর্তে রোহিতের চোখ অদিতির ওপর পড়ল, সে হঠাৎ থমকে গেল। সে চোখ ডলল, তারপর জোরে হেসে উঠল। আরে রাজ, দেখো তো, এ তো অদিতি, সেই অদিতি যে বলতো সে তার বাবার সাম্রাজ্য সামলাবে, আর আজ দেখো ভিক্ষা চাইছে। রোহিত তার পকেট থেকে একটি 10 টাকার নোট হাওয়ায় ছুড়ে দিল। নে অদিতি, আমার দয়ায় বেঁচে থাক। আমি খুশি যে আমি সঠিক সময়ে তোমার মতো লোকদের থেকে সম্পর্ক ছিন্ন করেছিলাম, নয়তো আজ আমার নামের সঙ্গে এক ভিখারিনীর নাম জুড়ত। অদিতির ঠোঁট কেঁপে উঠল। তার মুখ দারিদ্র্যের স্তরের নিচেও কষ্টে কুঁচকে গেল। এই অপমান, এই কষ্ট তার ব্যাংক অ্যাকাউন্টে জমা শত শত কোটি টাকার সম্পদের চেয়েও ভারী ছিল। তিনি ধীরে ধীরে বললেন, রোহিত, ভগবান তোমাকে তোমার কর্মের ফল দেবেন। রোহিত আবার হাসল। ফল তো আমি পাচ্ছিই, যেন আমি খুশি আছি, আর তুমি রাস্তায়। এটা কর্মের ফল নয়, এটা তোমার যোগ্যতা। এই বলে সে তার বন্ধুর সঙ্গে এগিয়ে গেল। তার হাসি বাজারের শব্দের সঙ্গে মিশে গেল। অদিতি তার চোখে আসা অশ্রু কোনো মতে আটকালেন। ভিক্ষার পাত্রে পড়ে থাকা মুদ্রার ঝনঝনানি এই অপমানের শব্দকে চাপা দিতে পারছিল না। ঠিক তখনই কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি, যাকে একজন সাধারণ সেলসম্যানের মতো দেখাচ্ছিল, ধীরে ধীরে মাথা নাড়লেন। তিনি ছিলেন অদিতির সবচেয়ে বিশ্বস্ত প্রধান নির্বাহী কর্মকর্তা, অর্থাৎ সিইও অর্জুন। অর্জুন কাউকে কিছু বুঝতে না দিয়ে অদিতির কাছে এসে আস্তে করে বললেন, চেয়ারপারসন ম্যাডাম, আপনার আদেশ কি? অদিতির কণ্ঠে কোনো কষ্ট ছিল না, বরং একটি পাহাড়ের মতো সংকল্প ছিল। অর্জুন, গত 1 মাসে 107 জন মানুষ, যারা আমার এই ভিক্ষার পাত্রে কিছু না জিজ্ঞেস করে, আমার মর্যাদা না জেনে শ্রদ্ধাভরে একটিও মুদ্রা ফেলেছে, আমি তাদের সকলের তথ্য চাই। অর্জুন ফাইল বের করার জন্য তার জ্যাকেটের ভেতরে হাত ঢোকালেন। অদিতি তার কণ্ঠ আরও ধীরে করলেন, কিন্তু তার শব্দে কোটি টাকার প্রতিধ্বনি ছিল। অর্জুন, সেই 107 জন মানুষের জন্য অবিলম্বে সুপ্রিয়া সাপোর্ট প্ল্যান শুরু করো। প্রতিটি ব্যক্তিকে কমপক্ষে 10 কোটি টাকার সহায়তা রাশি দেওয়া হবে। এটা তাদের জীবনের সবচেয়ে কঠিন সময় থেকে বের করে আনার জন্য আমার বড় দান হবে। অর্জুন,
আমি সেই মানুষগুলোকে সাধারণ মানুষ থেকে বের করে এনে এই দেশের সবচেয়ে সম্মানিত, সবচেয়ে ধনী নাগরিক বানাতে চাই। যে আমাকে ভিক্ষারিণী ভেবেও সম্মান দিয়েছে, তার জানা উচিত দয়ালুতার মূল্য কি হয়। অর্জুন সঙ্গে সঙ্গে মাথা নত করে বললেন, ঠিক আছে ম্যাডাম, এই কাজ কাল সকালের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। আপনি আগে কোম্পানির বোর্ড মিটিংয়ের জন্য চলুন। অদিতি তার পাত্রটি মাটিতে রাখলেন এবং তার ছেঁড়া শাড়িটি শক্ত করে ধরলেন। হ্যাঁ অর্জুন, এবার সময় এসেছে এই ভিক্ষার নাটক শেষ করার। এবার দুনিয়াতে দেখতে হবে যে অদিতি সেনকে তারা রাস্তায় ফেলে দিয়েছিল সে আসলে কি। কিন্তু আমার পরিচয় এখনও গোপন থাকবে। আমাকে এখনও আরও একজনকে পরীক্ষা করতে হবে। দিল্লিতে সেই সন্ধ্যায় যখন অদিতি রোহিতের কাছ থেকে অপমান সহ্য করেছিলেন, তার কয়েক ঘণ্টা পরেই আরেকজন ব্যক্তি হৌজখাসের সেই সংকীর্ণ গলিতে একই জায়গায় এলেন। তিনি ছিলেন বিশাল মিত্র, অদিতির হবু স্বামী। বিশাল ছিলেন একজন উদ্দীয়মান সৎ স্থপতি, যার উচ্চাকাঙ্ক্ষা ছিল বড় কিন্তু ব্যাংক ব্যালেন্স ছিল সীমিত। অদিতির সঙ্গে তার এঙ্গেজমেন্ট কিছুদিন আগেই ঠিক হয়েছিল, যখন অদিতি নিজের পরিচয় গোপন রেখে একটি চ্যারিটি ইভেন্টে তার সরলতা এবং চিন্তাভাবনায় মুগ্ধ হয়ে তাকে বেছে নিয়েছিলেন। বিশালের চোখে অদিতির জন্য অগাধ স্নেহ ছিল, কিন্তু আজ তার মুখে গভীর আঘাত এবং উদ্বেগ ফুটে উঠেছিল। তিনি একটি পুরনো জানলাবিহীন ভাঙাচোরা দরজার কাছে অদিতিকে ছেঁড়া শাড়িতে বসে থাকতে দেখলেন। অদিতি, তুমি এখানে এই অবস্থায়? বিশালের কণ্ঠে কাঁপনি ছিল। অদিতি, যাকে তখনও ভিখারিনীর ছদ্মবেশ বজায় রাখতে হতো, ধীরে ধীরে মাথা তুললেন। তিনি তার কষ্ট লুকিয়ে একটি মিথ্যে গল্প শোনালেন। বিশাল, আমার ব্যবসা সবকিছু শেষ হয়ে গেছে। আমার বাবার পুরনো শত্রুরা আমার সব কাগজপত্র এবং সম্পত্তি দখল করে নিয়েছে। এখন আমি নিঃস্ব। আমার কাছে শুধু এই একটি ভিক্ষার পাত্র আর এই ছেঁড়া শাড়িটিই আছে। বিশাল এক মুহূর্তের জন্য হতভাগ হয়ে গেলেন। তার মুখে আঘাতের পর একটি গভীর বিষণ্ণতা ফুটে উঠল, কিন্তু অবাক হওয়া বা ঘৃণার ভাব একেবারেই ছিল না। তিনি অদিতির পাশে মাটিতে বসে তার হাত নিজের হাতে তুলে নিলেন। অদিতি, তুমি তুমি এসব কি বলছো? সবকিছু কিভাবে? তুমি দুনিয়ার সবচেয়ে ধনী? না, এটা জরুরি নয়। শোনো, আমি জানি তুমি সুপ্রিয়া গ্রুপে চেয়ারপারসন ছিলে, কিন্তু আমার কাছে তুমি সবসময় অদিতি, আমার অদিতি। আর আমার ভালোবাসার জন্য এই সম্পদ কখনোই কোনো মানে রাখত না। অদিতির চোখে, যা এই ছদ্মবেশেও সবসময় সজাগ থাকত, প্রথমবারের মতো সত্যি অশ্রু গড়িয়ে পড়ল। এটিই ছিল তার পরীক্ষার নির্ণায়ক মুহূর্ত। বিশাল তার পকেট থেকে একটি ভাঁজ করা চেক বই বের করলেন এবং একটি খালি চেকে স্বাক্ষর করে অদিতির হাতে ধরিয়ে দিলেন। আমি জানি আমার আয় এত নয় যে তোমার এত কোটির ক্ষতিপূরণ দিতে পারে, কিন্তু এটা আমার পুরো জমি জায়গা, আমার সঞ্চয়, আমার ভবিষ্যতের পুঁজি। এই নাও, একে পণ মনে করো, যা আমি তোমাকে বিয়ের আগে দিচ্ছি। আমাদের সমাজের লোকেরা পুত্রবধূকে পণ দেয়, কিন্তু আমি তোমাকে আমার বধূ হবার জন্য আমার সব পুঁজি দিচ্ছি। তুমি এটি ব্যবহার করো, কেস লড়ো, তোমার জীবন ফিরে পাও। অদিতি চেকটি হাতে ধরলেন, তার চোখ অশ্রুসিক্ত ছিল। যদি আমি এই কেস হেরে যাই বিশাল, যদি আমি সব সময়ের জন্য একজন ভিখারিণী হয়ে থেকে যাই, তবে কি তুমি তখনও আমাকে বিয়ে করবে? সমাজে কি তোমার ইজ্জত, তোমার কি আমার সাথে লজ্জা অনুভব হবে না? বিশাল অদিতির হাত ধরে তাকে একটি মজবুত আশ্বাস দিলেন। অদিতি, আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে দিই। আমার স্বপ্ন কখনো শত শত কোটির সম্পদ দিয়ে ছিল না। আমার স্বপ্ন সবসময় তোমার সাথে একটি সত্যিকারের ঘর তৈরি করার ছিল, যেখানে সম্মান আর ভালোবাসা থাকবে। তুমি যদি ভিখারিণীও হও, আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে স্বীকার করব। আমি সেই দিন তোমার সাথে একটি ছোট কুঁড়ে ঘরে থাকতে রাজি, যেই দিন আমি তোমাকে ছাড়া কোনো মহলে থাকব। আমি তোমার ইজ্জতের জন্য লড়ব, আমি তোমার সাথে থাকব। দুনিয়াকে যা বলতে হয় বলুক। আমাদের বিয়ে আগামী সপ্তাহে ঠিক আছে, এবং তা হয়েই থাকবে। তুমি শাড়ি পরো বা ভিক্ষার পাত্র নিয়ে আসো। এই কথা শুনে অদিতির মনে হলো যেন তিনি দুনিয়ার সবচেয়ে বড় ধনসম্পদ পেয়ে গেছেন। তার বহু বছরের অনুসন্ধান আজ সম্পূর্ণ হল। তিনি সেই মানুষটিকে পেলেন যার কাছে সম্পদ নয়, মানবতাই মূল্যবান ছিল। পরের মুহূর্তেই বিশাল দাঁড়ালেন এবং নিজের পকেট থেকে তার বাবার পুরনো ঘড়িটি বের করলেন। অদিতি, এই ঘড়িটি আমার বাবার স্মৃতিচিহ্ন। এটি রাখো। এটি আমার পক্ষ থেকে বিয়ের একটি ছোট উপহার। তুমি এটি দিয়ে আমার পরিচয় মনে রাখবে। আমি তোমার জন্য জীবনভর অপেক্ষা করব। এই বলে তিনি অদিতিকে আলিঙ্গন করলেন এবং যাবার আগে তার ভিক্ষার পাত্রে নিজের পকেটে রাখা শেষ 500 টাকার নোটটি রেখে দিলেন। অদিতি দূরে যেতে থাকা বিশালকে দেখলেন।
তিনি সাথে সাথে অর্জুনকে ফোন করলেন। অর্জুন, অবিলম্বে আমাদের আইনি বিভাগকে সক্রিয় করো। বিশালকে তার বিশ্বস্ততার পুরস্কার দেওয়া উচিত। দিল্লির বাইরের অঞ্চলে যে রৌপ্য নগরী প্রজেক্ট আছে, যার মূল্য 10,000 কোটি টাকা, তার সমস্ত আইনি নথি গোপনে তৈরি করো। আমি সেই প্রজেক্টটি পণ হিসাবে বিশালের নামে করতে চলেছি। বিশালের বিশ্বস্ততার পরীক্ষা সম্পূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু এবার আসল নাটক শুরু হবার বাকি ছিল। অদিতি জানতেন যে আসল সংগ্রাম বাইরে নয়, বরং বিশালের পরিবারের ভেতরে হবে। অদিতি এবং বিশালের বিয়ের তারিখ কাছে এসেছিল, কিন্তু একদিন আগে বিশালের বাড়িতে উত্তেজনার পরিবেশ ছিল। তার মা কল্পনা দেবী এবং ছোট ভাই অঙ্কুর এক কোণে বসে কানাকানি করছিল। কল্পনা দেবীর হাতে সেই ভিডিওটি ছিল যা রোহিত অদিতির ভিক্ষা চাওয়ার সময় বানিয়েছিল, এবং যা এখন সোশ্যাল মিডিয়ায় দেখানো ধনকুবের ভিখারিনী শিরোনামে ভাইরাল হচ্ছিল। কল্পনা দেবীর মুখ লাল ছিল। তিনি নিজের ইজ্জতের চিন্তায় ছেলের ওপর চিৎকার করতে শুরু করলেন। বিশাল, আমি সমাজকে কি বলবো? আমি লোকদের বলেছিলাম যে আমার পুত্রবধূ সুপ্রিয়া গ্রুপের মালকিন, আর এখন এই ভিখারিনী, এই রাস্তার মেয়ে আমার পুত্রবধূ হয়ে আসবে। আমরা প্রতিবেশীদের মুখ দেখাবো কিভাবে? বিশাল তার মাকে শান্ত করার চেষ্টা করলেন। মা, ও আমার স্ত্রী হতে চলেছে। তার সম্পদ নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমি তার সত্যতাকে ভালোবাসি। অঙ্কুর সঙ্গে সঙ্গে মাঝখানে বাধা দিল। সত্যতা? দাদা, তার সত্যতা হলো সে নিঃস্ব। আপনি তার জন্য সব টাকা দিয়ে এসেছেন। আপনি স্থপতি, কোনো সাধু নন। আমাদের টাকা চাই, ইজ্জত চাই। আপনি যদি সেই ভিখারিনীকে বিয়ে করেন, তবে আমাদের পরিবার ধ্বংস হয়ে যাবে। কল্পনা দেবী তার ছেলের প্রতি সমস্ত স্নেহকে একপাশে রেখে তার চূড়ান্ত সিদ্ধান্ত শোনালেন। বাস, অনেক হয়েছে নাটক। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বিয়ে ভেঙে যাবে। তিনি সঙ্গে সঙ্গে শহরের এক বড় ইস্পাত ব্যবসায়ীর মেয়ে শ্রীমতী রিয়ার সঙ্গে যোগাযোগ করলেন, যে বিশালকে বিয়ে করার জন্য মরিয়া ছিল। কল্পনা দেবী রিয়ার সঙ্গে কথা পাকা করলেন এবং বললেন যে তিনি বিশালের বিয়ে অদিতির সঙ্গে বাতিল করে দিচ্ছেন। বিশাল প্রতিবাদ করলে কল্পনা দেবী তার ছেলের মোবাইলটি মাটিতে আছড়ে ভেঙে দিলেন, যাতে সে অদিতির সঙ্গে যোগাযোগ না করতে পারে। তারপর কল্পনা দেবী নিজেই একটি ভাড়া করা ফোন থেকে অদিতিকে কল করলেন। অদিতি খুব শান্তভাবে ফোন ধরলেন। কল্পনা দেবীর কণ্ঠে নকল মিষ্টিতা এবং ঘৃণা দুটোই ছিল। অদিতি বেটি, আমি কল্পনা বলছি। শোনো, আমি খুব লজ্জিত, কিন্তু বিশাল, হ্যাঁ, সে সিদ্ধান্ত নিয়েছে যে সে তোমাকে বিয়ে করবে না। অদিতির হৃদয় এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তার মনে হল কোথাও কি তার পরীক্ষায় কোনো চিড় ধরল না তো। আন্টি, আপনি কি বলছেন? বিশাল তো আমাকে কথা দিয়েছিল। কল্পনা দেবী মিথ্যের বোঝা চাপাতে শুরু করলেন। বেটি, ও খুব লজ্জিত। সে এখন এই বিষয়টা সহ্য করতে পারছে না যে তার স্ত্রী একজন ভিখারিনী হবে। কাল সমাজে তার কি ইজ্জত থাকবে? সে কাঁদতে কাঁদতে বলেছে যে তার ইজ্জত প্রিয়, তাই সে এই বিয়ে ভেঙে দিচ্ছে। সে আমাকে বলেছে যে তুমি তাকে ভুলে যাও। এই মিথ্যে অদিতির হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করল। তিনি সাথে সাথে বুঝলেন যে এটা বিশালের সিদ্ধান্ত হতে পারে না। এটা তার মায়ের লোভ এবং ভয়। অদিতি তার কণ্ঠকে দৃঢ় করলেন এবং বললেন, ঠিক আছে আন্টি, আমি বুঝতে পেরেছি। আমি কাল সকাল ঠিক 11টায় আপনার চৌকাঠে আসব। আমাকে বিশালের সঙ্গে সামনাসামনি কথা বলতে হবে। কল্পনা দেবী স্বস্তির নিঃশ্বাস নিলেন। তার মনে হল অদিতি ভয় পেয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই বেটি, কিন্তু তাড়াতাড়ি এসো, কারণ তারপর তো আমরা আমাদের নতুন সম্পর্ক কিছু জরুরি কাজে ব্যস্ত হয়ে যাব। অদিতি ফোন রাখলেন। তার চোখে এবার আর অশ্রু নয়, বরং এক ধনী মালিকের ক্রোধের আগুন ছিল। তিনি জানতেন যে এবার ভিখারিনীর নাটক শেষ। এবার তার আসল শক্তি দেখানোর সময় এসেছে। সেই রাতে অদিতি তার সহকারী অর্জুনকে শুধু একটি আদেশ দিলেন। অর্জুন, কাল সকাল 11টায় আমার নামের শক্তি দুনিয়ার সামনে রাখো। সমস্ত আইনি, আর্থিক এবং নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত রাখো। আজ রাতে এই দেশের সবচেয়ে বড় ব্যবসায়ীরা আমার বিয়েতে অতিথি হয়ে পৌঁছবেন। পরের দিন সকাল 11টায় কল্পনা দেবীর বাড়ির বাইরে অদ্ভুত শান্তি এবং তারপর হঠাৎ এক জোরদার উত্তেজনা শুরু হল।
বাড়ির বাইরে তাঁবু লাগানো হয়েছিল, যেখানে রিয়া এবং বিশালের বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কল্পনা দেবী এবং অঙ্কুর অহংকারে ফুলেছিল, কারণ শহরের বড় ইস্পাত ব্যবসায়ী সিনহা সাহেব এবং তার মেয়ে রিয়া প্রচুর নগদ অর্থ এবং গয়না নিয়ে সেখানে পৌঁছে গেছিলেন। ঠিক তখনই রাস্তায় দূরে একটি কালো দাগ দেখা গেল, যা ধীরে ধীরে বিশাল হতে থাকল। এটি একটি নয়, বরং লাক্সারি মার্সিডিজ, BMW এবং অডির মতো বিদেশি গাড়ির এক অন্তহীন মিছিল ছিল, যা ভারতীয় রাস্তায় কালভদ্রে দেখা যেত। প্রতিটি গাড়ির সামনে একটি সাইরেন বাজছিল এবং তাদের কাঁচ পুরোপুরি কালো করা ছিল। কল্পনা দেবী এবং সিনহা সাহেব প্রথমে উৎসাহিত হলেন, বাহ, মনে হচ্ছে কোনো খুব বড় মানুষ আমাদের বিয়েতে এসেছেন। ঠিক একই সময় অদিতি তখনও তার পুরনো ছেঁড়া সুতির শাড়িতে একা বাড়ির গেটে পৌঁছলেন। তার চোখে কোনো ভয় ছিল না, বরং একটি শান্ত, অটল আত্মবিশ্বাস ছিল। তুমি এখানে কেন এসেছ? বিশাল তোমার সঙ্গে বিয়ে ভেঙে দিয়েছে। কল্পনা দেবী ঘৃণাভরে বললেন, আন্টি, আমাকে বিশালের সঙ্গে একবার কথা বলতে হবে। আমি জানি এটা তার সিদ্ধান্ত নয়। কল্পনা দেবী কোনো উত্তর দেওয়ার আগেই গাড়ির মিছিল দরজায় এসে থামল। প্রথম গাড়ি থেকে একজন ব্যক্তি বের হলেন। তিনি ছিলেন অর্জুন, অদিতির সিইও, যিনি সঙ্গে সঙ্গে তার পুরনো সেলসম্যানের ছদ্মবেশ ত্যাগ করে একটি ঝকঝকে স্যুট পরে নিলেন। দ্বিতীয় গাড়ি থেকে বের হলেন মিস্টার রাও, যিনি ভারতের সবচেয়ে বড় টেক টাইকুন ছিলেন। তৃতীয় গাড়ি থেকে বের হলেন শ্রীমতী ভট্ট, যিনি সুপ্রিয়া গ্রুপের ভাইস প্রেসিডেন্ট এবং দেশের প্রধান ব্যাংকার বলে মনে করা হতো। এক এক করে দেশের শীর্ষ শিল্পপতি, রাজনীতিবিদ এবং আর্থিক বিশেষজ্ঞরা অদিতির পিছনে দাঁড়াতে লাগলেন। কল্পনা দেবীর মুখ হা হয়ে গেল। অদিতি ধীরে ধীরে তার ছেঁড়া শাড়িটি মাটিতে ফেলে দিলেন। তার নিচে তিনি একটি দামি কাঞ্জিবারম সিল্কের শাড়ি পরেছিলেন, যার গয়না শত শত কোটির সম্পদ প্রদর্শন করছিল। এই ভিখারিনী ছিল না, এই ছিল সুপ্রিয়া গ্রুপের সিংহী। অদিতির নজর রোহিতের ওপর পড়ল, যে সেই ভিড়ের মধ্যে কোথাও লুকানোর চেষ্টা করছিল। অদিতি সরাসরি রোহিতের দিকে তাকালেন এবং চিৎকার করে বললেন, রোহিত খান্না, তুমি বলেছিলে আমি একজন ভিখারিনী। তুমি আমার অপমানের ভিডিও বানাচ্ছিলে। অর্জুন তোমার কোম্পানিতে দুর্নীতি এবং আমার নামের অপব্যবহারের জন্য রোহিতকে এই মুহূর্তে তার পুরো সম্পত্তি বাজেয়াপ্ত করে কোম্পানি থেকে বের করে দাও। আমি তাকে শুধু এই কারণে ক্ষমা করেছিলাম, কারণ আমি তাকে আরও একটি সুযোগ দিতে চেয়েছিলাম, কিন্তু সে আমার স্বামীকে ছোট দেখানোর চেষ্টা করেছে। অর্জুন সাথে সাথে তার আইনজীবীদের ইশারা করলেন এবং রোহিতের হুঁশ উড়ে গেল। সে চিৎকার করতে লাগল, না অদিতি, আমি ক্ষমা চাইছি। সিনহা সাহেব এবং রিয়া সঙ্গে সঙ্গে তাদের সব গয়না প্যাক করে চুপচাপ সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করতে লাগলেন, কিন্তু অদিতি তাদের থামিয়ে দিলেন। অদিতি কল্পনা দেবীর দিকে ফিরলেন। তার মুখে কষ্ট এবং দৃঢ়তার মিশ্রণ ছিল। আন্টি, যে ভিখারিনীকে আপনি লজ্জাজনক বলছিলেন, সে আসলে এশিয়ার সবচেয়ে ধনী মহিলা। যে বিশ্বস্ততাকে আপনি লাথি মেরে ফেলে দিয়েছেন, তা 10,000 কোটি টাকার সম্পত্তির সমান ছিল, যা আমি গোপনে আপনার ছেলের নামে করে দিয়েছিলাম। তিনি অর্জুনকে কাগজপত্র দেওয়ার আদেশ দিলেন, কিন্তু সাথে সাথে তাকে থামিয়ে দিলেন। না, দাঁড়াও, এবার এই কাগজপত্র দেওয়া হবে না। আপনি আমার ছেলেকে প্রতারক বলেছেন, আমার ভালোবাসাকে ছোট দেখিয়েছেন। আপনি লোভে পড়ে আমার আর বিশালের সম্পর্ক ভাঙার চেষ্টা করেছেন। এবার দেখুন এই সম্পদের সামনে আপনার মিথ্যা ইজ্জতের কি হয়। প্যান্ডেলে নিস্তব্ধতা নেমে এলো। কল্পনা দেবী এবং অঙ্কুর মেঝেতে পড়ে গেল। তাদের একটি ভাব ছিল, লজ্জা এবং ভয়ঙ্কর অনুশোচনা। ইস্পাত ব্যবসায়ী সিনা সাহেব এবং তার মেয়ে রিয়া, যাদের সব স্বপ্ন এক মুহূর্তে ভেঙে গিয়েছিল, এবার অদিতির সামনে হাত জোর করে দাঁড়িয়েছিল। অদিতি তার কণ্ঠস্বরকে ধীর কিন্তু অত্যন্ত গম্ভীর রাখলেন, যেমন কোনো বিচারক তার চূড়ান্ত রায় শোনাচ্ছেন। তার চোখ সরাসরি কল্পনা দেবীর লোভী মুখের ওপর স্থির ছিল। কল্পনা দেবী, আপনি সবসময় সম্পদের পূজা করে গেছেন, কিন্তু আপনি এটা বোঝেননি যে আসল সম্পদ মানবতা এবং বিশ্বস্ততা হয়। আজ আপনার ছেলে আমার পরীক্ষায় পাশ করে 10,000 কোটি টাকা সম্পত্তি জিতেছিল, আর আপনি আপনার লোভ দিয়ে সেই সম্পত্তি এক মুহূর্তে হারিয়ে দিলেন। আমি আপনাকে এবং অঙ্কুরকে আপনার ছেলের বিয়েতে যোগ দেওয়ার অনুমতি দিচ্ছি, কিন্তু এখন আপনি 1 পয়সাও পাবেন না। আপনাকে এটা সব সময় মনে রাখতে হবে যে আপনি আপনার জোবান এবং ছেলের খুশিকে কত দামে বিক্রি করেছেন। এই কথা শুনে অঙ্কুর জোরে কেঁদে উঠল। ভাবি, আমাদের ক্ষমা করে দিন, আমরা লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। অদিতি কোনো উত্তর দিলেন না। তিনি অর্জুনকে ইশারা করলেন এবং অর্জুন বিশালকে সেখানে আনার জন্য এগিয়ে গেল, যে এই সমস্ত নাটক থেকে পুরোপুরি অজানা ছিল।
কারণ তাকে একটি ঘরে বন্দি করে দেওয়া হয়েছিল। বিশালকে যখন সেখানে আনা হলো, তখন সে নিজের চোখে বিশ্বাস করতে পারল না। চারদিকে দেশের সবচেয়ে ধনী মানুষ, পুলিশ নিরাপত্তা এবং মাঝখানে একটি দামি শাড়িতে মোড়া এক মহারানীর মতো দাঁড়িয়ে অদিতি। বিশাল সাথে সাথে অদিতির দিকে দৌড়ে গেল। সে সম্পদ বা শক্তি দিয়ে প্রভাবিত হয়নি, বরং এই কারণে হয়েছিল যে তার বাগদত্তাকে কত অপমান সহ্য করতে হয়েছে। অদিতি, তুমি সত্যি চেয়ারপারসন? অদিতির চোখে আবার ভালোবাসা এবং নম্রতা ফিরে এলো। হ্যাঁ বিশাল, আমি সুপ্রিয়া গ্রুপের অদিতি। আমি গত 1 মাস ধরে একজন ভিখারিনীর নাটক করছিলাম, যাতে আমি জানতে পারি যে এই দুনিয়াতে সত্যিকারের ভালোবাসা এবং আসল মানবতা কোথায় আছে। রোহিত আমাকে লাথি মেরেছিল, কিন্তু তুমি আমাকে তোমার সব জমা পুঁজি দিয়ে দিলে। তুমি আমাকে তখনও তোমার স্ত্রী হিসাবে স্বীকার করেছিলে, যখন আমি সবকিছু হারিয়ে ফেলেছিলাম। বিশালের চোখে জল চলে এলো। অদিতি, আমার এই সম্পদের কোনো চিন্তা নেই। আমার শুধু এই বিষয়ে খুশি যে আমি তোমার পরীক্ষায় পাশ হয়ে গেছি। আমি তোমাকে ভালোবাসি অদিতি। অদিতি হেসে তার হাত বাড়ালেন এবং আমি বিশাল তোমাকে আজ এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ বানাবো। আর কোনো নাটক নয়। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হচ্ছে। প্যান্ডেলে দাঁড়িয়ে থাকা সকল গণ্যমান্য ব্যক্তিরা জোরে হাততালি দিলেন। অর্জুন সকলের সামনে ঘোষণা করলেন যে বিশাল মিত্রকে আনুষ্ঠানিকভাবে সুপ্রিয়া গ্রুপের বোর্ডের একটি অংশ বানানো হলো এবং তিনি রৌপ্য নগরী প্রজেক্টের মালিক হবেন, যা তিনি এবার তার স্ত্রীর পক্ষ থেকে ত্যাগ এবং বিশ্বস্ততার উপহার হিসাবে গ্রহণ করবেন। কল্পনা দেবী এবং অঙ্কুর হয়তো সম্পত্তি হারিয়েছিলেন, কিন্তু এখন তারা অনুভব করলেন যে তারা সম্পদ থেকেও বড় এক ধন সম্পদ পেয়েছেন। একজন সত্যিকারের ছেলে এবং একজন পুত্রবধূ যার চরিত্র সোনার থেকেও খাঁটি ছিল। সিনহা সাহেব এবং রিয়াকে কিছু না বলেই সেখান থেকে চলে যেতে হলো। তাদের লোভ তাদের লজ্জিত করেছিল। গল্পের শেষ হয় একটি সাধারণ কিন্তু জমককালো ভারতীয় বিয়ের সঙ্গে। অদিতি এবং বিশাল আগুনের চারপাশে 7টি ফেরা নেন একে অপরের হাত ধরে। অদিতি জানতেন যে তিনি তার সম্পদের সত্যিকারের উত্তরাধিকারী পেয়েছেন এবং বিশাল তার স্বপ্নের সত্যিকারের সঙ্গী পেয়েছেন। এই গল্পটি শুধু সম্পদের ছিল না, বরং এটি বিশ্বাস, ত্যাগ এবং একটি অটুট সম্পর্কের বরদানের ছিল, যা একটি ভিক্ষার পাত্র থেকে শুরু হয়ে শত শত কোটির সিংহাসন পর্যন্ত পৌঁছে গিয়েছিল।